নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি সৎপ্রসঙ্গ আলোচনা। আজ আমি আপনাদের শোনাব স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবন কথার শেষ পর্ব। তিনি অসাধারণ রসিক মানুষ ছিলেন। তাঁর অসাধারণ রসবোধের কিছু পরিচয় পাওয়া যায় বিভিন্ন সময়ে বলা তার কিছু গল্পতে। সেই রকমই কিছু গল্প আমি আপনাদের আজকে শোনাব। প্রথম গল্প। উত্তরকাশীতে ছত্রে এক পাঞ্জাবি সাধু ভিক্ষা করতে এসে গম্ভীর গলায় বলছে, ডাল দেও গাড়া গাড়া, মানে ঘন চাপ চাপ। নিচের থেকে ঘন ডাল নিয়ে সে চলে গেল। দুদিন পর মলিন মুখে সেই পাঞ্জাবি সাধুটি ছত্রে এসে দাঁড়িয়েছেন। ভিক্ষা চাইবার সময় খুব মিহি নরম সুরে বলছে, ডাল দেও পানি পানি, অর্থাৎ ওপর থেকে শুধু ডালের জলটাই দাও। দুদিন গাড়া গাড়া ডাল খেয়ে খুব পেট ছেড়েছে আর কি। দ্বিতীয় গল্প। উত্তরকাশীতে ছত্র থেকে রুটি ভিক্ষা করে ফিরছি। হঠাৎ পিছন থেকে একটি বাঁদর এসে রুটিতে টান দিল। আমিও টানছি, বাঁদরটাও টানছে, কিন্তু আমি কি সহজে ছাড়বার পাত্র? একটু ছিঁড়ে নিয়ে বাঁদরটা পালালো। অন্যান্যরা পরে বলেছিল, মশাই এটা কি করছিলেন? বাঁদরের সঙ্গে ওরকম টানাটানি করে? কামড় দিয়ে দিলে কি বিপত্তিটাই হতো বলুন তো। হাসতে হাসতে ভূতেশানন্দজি মহারাজ এই গল্পটি বলেছিলেন। তৃতীয় গল্প। গুরুদেবকে শিষ্যবাড়িতে ভোজন করানো হচ্ছে। পাশে বসে শিষ্যের একটি ছোট ছেলে গুরুদেবের খাওয়া দেখছে। প্রথমে গুরুদেব আচমন করে শুরু করে একে একে অনেক রকম পদ চেটে পুটে সব গলদঘরণ করলেন। খাওয়ার শেষে গুরুদেবকে আবার গণ্ডুস করতে দেখে ছোট ছেলেটি একেবারে কেঁদে ফেলল। বাবা জিজ্ঞাসা করল, কি হলো রে, কাঁদছিস কেন? গুরুদেব যে আবার গণ্ডুস করছেন বলে ছেলেটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। মানে ছেলেটি ভাবল গুরুদেব পুনরায় খাওয়া শুরু করবে। চতুর্থ গল্প। দুই ছেলের জন্য বাবা মাস্টার রেখেছে। বড় ভাই একদিন ছোট ভাইকে বলছে, বুঝলি মাস্টারটা মরলে বাঁচি। ছোট ভাই বলছে, না রে, এই মাস্টারটা মরলে বাবা তো আর একজন মাস্টার ঠিক করবে, বাবাটাই মরলে বাঁচি। পঞ্চম গল্প। বাবা মৃত্যুশয্যায়, পাশে দুই ছেলে বসে আছে। ছেলেদের ডেকে বাবা বলছেন, বুঝলি অমুকে অমুকে আমার কাছ থেকে এত এত ধার নিয়েছিল, ওগুলো আদায় করিস। বড় ছেলে বলছে, দেখছিস ভাই বাবার কি অসাধারণ মেমোরি, মানে স্মরণশক্তি, এখনও সব ঠিক ঠিক বলে যাচ্ছেন। এরপর বাবা বলছেন, আর অমুক অমুক আমার কাছে এত এত টাকা পাবে, সেগুলি কিন্তু সব শোধ করে দিস। শুনেই ছোট ছেলে বলছে, দেখছিস বাবা কি ভুল বকছে। ষষ্ঠ গল্প। এক বনে সব জানোয়ার মিলে বুদ্ধিমান শিয়ালকে তাদের লিডার মানে নেতা করেছে, যাতে তার বুদ্ধি বলে নিরীহ জীবজন্তুরা হিংস্র ও বৃহৎ জন্তুদের কবল থেকে রক্ষা পেতে পারে। একদিন বনের মধ্যে একটি হাতি এসে ঢুকলো। সমস্ত জীবজন্তু তার বিশাল শরীর দেখে চারিদিকে ভয়ে ছুটে পালালো। শিয়ালটা যেহেতু লিডার, সে তো অন্য জন্তুদের মতো পালাতে পারে না, তাহলে তার সম্মানের হানি হয়। তাই হাতিটা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে সেই পথেই দাঁড়িয়ে রইল। যথাসময়ে হাতিটা সেই পথ অতিক্রম করলো এবং যাওয়ার সময় শিয়ালটাকে একটা লাথি মেরে চলে গেল। কিন্তু সেই লাঠির চোটে তার পেটটা গেল ফেটে। চারিদিক থেকে জন্তুরা ছুটে এলো মুমূর্ষু শিয়ালটাকে দেখতে। কিন্তু মজার কথা হলো, শিয়ালটা তখনও বলে চলেছে, হাতিটার কাণ্ড দেখে হাসতে হাসতে পেটটাই ফেটে গেল। সপ্তম গল্প। একদিন জঙ্গলে একটা হাতি ও বাঘের মধ্যে লড়াই হচ্ছিল। অন্যান্য জন্তু জানোয়ার সেখানে উপস্থিত, শিয়ালও উপস্থিত। শিয়াল মাঝে মাঝেই বলছিল, মামা জিতবে। মামা কে জানতে চাইলে শিয়াল সে কথায় কান দিচ্ছিল না, পাত্তাও দিচ্ছিল না। শেষে দেখা গেল বাঘটা জিতেছে। শিয়াল হাততালি দিয়ে বলে উঠল, বলিনি মামাই জিতবে। এই রকমই সমস্ত হাসির গল্প বলতেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। ভক্তদের অত্যাচারও কম সহ্য করতে হয়নি তাকে। একদিন এক ভক্ত মহারাজের পা ধরে খুব কাঁদছে।
মহারাজ অনেকক্ষণ পর বলছেন, ওঠো বাবা, কি হয়েছে আমায় বলো। মহারাজ ভাবছেন ঠাকুরের প্রতি ভাব ভক্তিতে গুরুর চরণ ধরে ভক্তটি কাঁদছে। অনেকক্ষণ পর কাঁদতে কাঁদতে সে বলল, আমার বাড়ির ভাড়াটেরা উঠছে না মহারাজ। বাড়ির ভাড়াটেরা উঠছে না, তা আমি বাপু কী করব? আপনি বললেই উঠবে। আমি বললেই উঠবে কেন? তুমি বলো, তুমি তাদের বোঝাও। না, আমি ওসব জানি না, আপনি শুধু একবার বলুন, ওরা উঠবে, তাহলেই হবে। সেবকরা অনেক বুঝিয়ে সুঝিয়ে ভক্তটিকে বিদায় করলে মহারাজ বললেন, দেখো আমার কত রকম চেলাই না আছে। প্রথমে দেখে আনন্দ হয়েছিল যে ভগবানের জন্য ব্যাকুল এমন মানুষ অনেক দিন পর একজন পেলাম। একবার মহারাজ বেশ কয়েকদিন অসুস্থতার পর দর্শন দিচ্ছেন। প্রত্যেক ভক্তই একবার করে জিজ্ঞাসা করছেন, মহারাজ কেমন আছেন? মহারাজ বলছেন, ভালোই আছি। অনেকবার অনেককে উত্তর দিয়েছেন। তারপরেও একজন ভদ্রমহিলা সুর করে বলছেন, বাবা কেমন আছেন? মহারাজ একটু হেসে বলছেন, বাবা এখন খাবি খাচ্ছেন। ভূতেশানন্দজি নিজের সম্বন্ধে যেসব ঠাট্টা মশকরা করতেন তা ছিল বিশেষ উপভোগ্য। শেষের ৩-৪ বছর মাঝে মাঝেই বলতেন, দেখো আমাদের এখানে মানে সঙ্ঘে ৩ জন আছে, তাদের বিশেষ করে দেখবার মতো। একজন নরবরানন্দ, একজন তরবরানন্দ আর একজন হরবরানন্দ। নিজেকে দেখিয়ে বলতেন, উনি নরবরানন্দ, এর অবস্থা হচ্ছে নড়বড়ে, কখন যে ভেঙে পড়বে তার ঠিক নেই। অপর দুজন হলেন তাঁর 2 সেবক। 1978 সালের জুলাই মাসে ভূতেশানন্দজি গিয়েছিলেন অমরনাথ দর্শনে। তখন তিনি সঙ্ঘের সহাধ্যক্ষ। 1 জুলাই তিনি অমরনাথ দর্শন করেন। অমরনাথেই তাঁর বুকের ব্যথা শুরু হয় এবং হৃদরোগের অন্যান্য উপসর্গ দেখা যায়। সেটাই ছিল তাঁর হৃদরোগজনিত সমস্যার সূচনা। তিনি তাঁর অসাধারণ তিতিক্ষায় সব কষ্ট হাসি মুখে সহ্য করলেন এবং অমরনাথ দর্শন সম্পন্ন করে জম্মু থেকে দিল্লিতে এলেন বিমানে 5ই অগস্ট। দিল্লিতে তার চিকিৎসার ব্যবস্থা হলো। চিকিৎসকেরা বললেন চিন্তার কিছু নেই, কিন্তু পরদিন বাথরুমে পড়ে গিয়ে তার মাথা ফেটে গেল। 8-9টা সেলাইও হলো। এত কাণ্ড হলো, তিনি কিন্তু অবিচল। কথায় অথবা আচরণে কষ্টের কোনোই প্রকাশ নেই। আরেকটি ঘটনা বলেছেন এক অতি প্রবীণ সন্ন্যাসী। 1991 সালে বোম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে মহারাজের বাইপাস সার্জারি হবে। একটু পরেই মহারাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। মহারাজের মুখে উদ্বেগের কোনো চিহ্ন নেই। তিনি তখনও মজা করছেন। বলছেন, ডাক্তাররা বলেন আপনি তো ভালোই আছেন। যদি বলি কিন্তু চোখে তো কম দেখছি, তারা বলেন চশমা নিন। যদি বলি কানে কম শুনছি, তারা বলেন কানের যন্ত্র মানে হিয়ারিং এড লাগান। যদি বলি দাঁতে ব্যথা হচ্ছে, তারা বলেন দাঁতের ডাক্তারকে দেখিয়ে নিন। আর যদি বললাম বুকে ব্যথা হচ্ছে, তো বললে বাইপাস সার্জারি করে দেবো। আচ্ছা তাহলে বলো দেখি আমি কোথায় ভালো আছি আর কেমনই বা ভালো আছি? মহারাজের কথায় উপস্থিত সকলে উচ্চহাস্য করে উঠলেন। এমনই সহজ সরল অথচ রসিক মানুষ ছিলেন আমার পরম পূজনীয় গুরু মহারাজ স্বামী ভূতেশানন্দজি। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের শ্রী শ্রী মায়ের কথা এবং তার জীবনের অনেক গল্প নিয়ে আলোচনা করব। ঠাকুর মা স্বামীজি আর আমার ভূতেশানন্দ মহারাজ গুরুজির কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।